আসলে মাইনরিটির জন্য কেউ আপন নয়। বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, কেউ আমাদের জন্য আপন নয়। আমাদেরকে তারা ভোট ব্যাংক হিসাবে ইউজ করে। যেমন বিগত 25 বছর বাম শাসনে সিপিএম আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে। গ্রেটার তিপ্রাল্যান্ড যেটা আপনাদের মূল দাবি, সেই দাবিটাকে আপনি একজন বাঙালি হিসেবে কতটা মান্যতা দিচ্ছেন? শামসুল হক, যিনি বিজেপি সিপিএম এর বিধায়ক ছিলেন, ওনারও হঠাৎ করে মৃত্যু হওয়া, বা এর আগেও একজন ছিলেন বিজেপির প্রভাবশালী আমাদের দুর্গাপুরেরই বাহারুল ইসলাম নামের, ওনারও মৃত্যু হওয়া। তো দুইটা ব্যক্তি রাজনীতি থেকে সরে যাওয়া, আর বিধায়ক তহজ্জল বাবুর ওনার কুফাল খোলা, উনিও বিধায়ক হওয়া। আর উনি কিভাবে বিধায়ক হয়েছেন এটা রাজ্যবাসীও জানে, বক্সনগরের সাধারণ জনগণও জানে। যে বিজেপির মাইনরিটির জন্য ভালো নয় বা বিজেপির জন্য মাইনরিটি সঠিক নয়, কি বলবেন বিষয়টা? ধরুন বিজেপির সঙ্গে আপনারা শরিক দলে আছেন, একই সঙ্গে সরকার চালাচ্ছেন, কোথাও সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন না তো? আপনারা রয়েছেন পাহাড়ে ক্ষমতায়, সেখানটায় কতটুকু উন্নয়ন করেছে ত্রিপুরা? জনজাতিরা অনেক পিছিয়ে আছে সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে। বিগত বাম শাসন বা আইপিএফটি শাসন বিগত অনেকদিন ধরে, আজকে 5 বছরে তো জনজাতিরা পিছিয়ে পড়েনি, বহু আগে থেকে জনজাতিরা পিছিয়ে পড়েছে। তো তাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা সাংবিধানিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার রয়েছে, যা আর্টিকেল 2 এবং 3 এর মধ্যে অলরেডি উল্লেখ আছে, যে রাজ্যের বাসিন্দা বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, তারা নিজস্ব আলাদা নিজস্ব অধিকারের জন্য লড়াই করতে পারবে। তাদের যে দাবি দাবাগুলো আছে, আমি পূর্ণভাবে সমর্থন জানাই, এবং আমরা সকলে এটাকে মন প্রাণ থেকে সমর্থন করি। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি, আমরা রয়েছি ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা ইব্রাহিম খলিলের নিকট। প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টকশো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, আসসালামু আলাইকুম, খোলঙ্কা। আমি প্রথমত আপনাদের মিডিয়া পার্সন ত্রিপুরা টিভির সদস্যদেরকে ধন্যবাদ জানাই এমন একটা বিশেষ প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করার জন্য, এবং ত্রিপুরা টিভির সমস্ত দর্শকবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এই বিশেষ প্রোগ্রামে আমাকে ডাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাকে নিয়ে কথা বলার জন্য, বা আমার যে সোনামুড়া সাব ডিভিশন অথবা সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার জন্য আমাকে ডেকেছেন, আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। একেবারেই প্রথমে জানতে চাইবো, আপনাদের সৈনিক দল বিজেপি বর্তমানে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছেন আপনার ডিস্ট্রিক্ট এবং রাজ্যের জন্য? প্রথমত হচ্ছে, তারা আমাদের শরিক দল বিজেপি, এবং বিজেপির শরিক দল হলেও তারা আমাদের সিনিয়র নেতৃত্বদের সঙ্গে শরিক দল। তারা গ্রাউন্ডে আমরা যতটুকু দেখতে পারি, আমরা তো গ্রাউন্ডে রয়েছি, গ্রাউন্ডে সেইভাবে আমরা বিজেপির সাথে তেমন ভাবে শরিকি নেই। আমরা গ্রাউন্ডে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এরিয়ায়, বিভিন্ন ব্লকে বা বিভিন্ন সাব ডিভিশনে আমরা দেখেছি বিজেপি বা মথার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা জোট শরিক হিসাবে, সিনিয়র নেতৃত্বদের সঙ্গে থাকলেও গ্রাউন্ডে কিন্তু সেভাবে নেই। আর বিশেষ করে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কিছু জায়গায়, টাউনের মধ্যে কিছু জায়গায় কাজ হয়েছে, কিন্তু গ্রাম অঞ্চলে, যেমন আমি বক্সনগর বিধানসভা থেকে বিলং করি, বক্সনগর বিধানসভা এবং সোনামুড়া সাব ডিভিশন, বিশেষ করে সোনামুড়া বর্তমানে যে আমি যে এরিয়া আছি এখন, তামসাবাড়ি এরিয়া বা বিভিন্ন জায়গার মধ্যে রাস্তাঘাটের বেহাল দশা, তেমন ভাবে উন্নয়ন আমরা খুব বেশি দেখতে পাইনি। যে যতটুকু দেখার, গত 2018 পর থেকে বা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে যতটুকু আমরা আশাবাদী ছিলাম সরকার থেকে, ততটুকু সাধারণ জনগণ পূর্ণভাবে পাইনি। আমরা আমরা পরিপূর্ণভাবে পাইনি আমরা সরকার থেকে। একেবারে অন্য ধারে আপনারা রয়েছেন পাহাড়ে ক্ষমতায়, সেখানটায় কতটুকু উন্নয়ন করেছে ত্রিপুরা? আসলে আমরা নামের রয়েছি ক্ষমতায়, নামের রয়েছি বলতে আপনারা জানেন হয়তো, আমাদের কিছু দাবি রয়েছে, যেমন ডাইরেক্ট ফান্ডিং যে বিষয়টা, আমাদের এডিসি এরিয়ার মধ্যে যতটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি 70% এডিসি এরিয়া, ওই এডিসি এরিয়ার মধ্যে যতটুকু আপনার কেন্দ্রীয় বাজেট আসবে আমাদের থেকে, কেন্দ্রীয় বাজেট থেকে রাজ্য সরকারের কাছে আসবে, রাজ্য থেকে এডিসি গভর্নমেন্টের কাছে যাবে, ডাইরেক্ট কিন্তু এটা যায় না। তবে দেখা গেল গত 2021 পর থেকে আমরা ত্রিপুরা ক্ষমতা আসার পরে, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহজি একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে 57,000 কোটি টাকা, এমন একটা বাজেট এডিসি গভর্নমেন্টকে দিয়েছে, কিন্তু এটা পরিপূর্ণভাবে আমরা এটা পাইনি। এবং আমাদের এডিসি গভর্নমেন্ট যতটুকু প্রাপ্ত কেন্দ্র গভর্নমেন্ট থেকে, ততটুকু আমরা পরিপূর্ণভাবে পাইনি। কিন্তু আমরা
আমাদের সাধ্য থেকে এডিসি গভর্নমেন্ট আসার পরে এডিসি বিভিন্ন এরিয়ার মধ্যে রাস্তা থেকে শুরু করে পানীয় জল এবং বিভিন্ন জায়গার মধ্যে হসপিটাল এবং কিছু জায়গার মধ্যে অ্যাম্বুলেন্স ছিল না। বহু আগে থেকে বাম আমলে হোক বা বর্তমান বিজিবি আমলে I-50 আমলে অ্যাম্বুলেন্স ছিল না। একটা মানুষ অসুস্থ হলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো জনজাতিদের। আমরা এসব কিছু বিষয়ের মধ্যে আমরা অনেক সহযোগিতা করেছি, আমরা অনেক যতটুকু আমাদের তরফ থেকে হয়েছে আমরা কাজ করেছি। আরেকটা ইব্রাহিম বাবু, একটা জিনিস জানতে চাইবো বা জানার কৌতূহল সাধারণ মানুষের পক্ষ থেকে। জি। ধরুন বিজেপির সঙ্গে আপনারা শরিক দলে আছেন, একই সঙ্গে সরকার চালাচ্ছেন, কোথাও সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন না তো? না, এটা সাধারণ জনগণ না। আমরা বিজেপির সাথে জোটে কখন গিয়েছি এটা একটু চিন্তা করে দেখতে হবে। একেবারে। আমরা কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে যাইনি, আমরা রাজ্যের প্রধান বিরোধী দল ছিলাম। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের বহু পরে, কয়েক মাস পরে আমরা লিখিত দাবি দেওয়ার কারণে আমরা গিয়েছি। আমরা সাধারণ জনগণের জন্য গিয়েছি বিজেপির কাছে। কেন গিয়েছি বিজেপির কাছে? আমাদের লিখিত দাবি দেওয়া গুলো, যেমন ডাইরেক্ট ফান্ডিং, ওই যে ওই সময় কথাটা যে এডিসি গভর্নমেন্ট কতটুকু উন্নয়ন করেছে, ডাইরেক্ট ফান্ডিংটা যদি আমরা পেতাম পরিপূর্ণভাবে, আমরা এডিসির গভর্নমেন্টের কাছে বা এডিসির যে এরিয়াগুলো আছে আমরা উন্নয়নের কাজ করতে পারতাম। এবং এডিসি এরিয়ার মধ্যে বহু জায়গা মানুষ নিজের নামে নেই, এদেরকে পাট্টা দেওয়া, যেগুলো সরকার বা তাদের যে স্থানীয় লোক আছে তারা নিজের নামে করে দেওয়া, বা বিভিন্ন এডিসি এরিয়ার মধ্যে ইলিগেল মার্কেট, মানে বহু বাইরের লোকে গিয়ে এডিসি এরিয়া এখন দখল করার চেষ্টা করছে, এদেরকে চিহ্নিত করা এবং এডিসির মধ্যে পরিপূর্ণ এডিসি গভর্নমেন্টকে ক্ষমতা দেওয়া। আসলে আমরা এডিসি এরিয়ার ক্ষমতা রয়েছে ঠিকই, আমাদের হাতে কিন্তু পরিপূর্ণ ক্ষমতাটা নেই। এই জন্যই আমরা এডিসি এরিয়ার সাধারণ জনগণের জন্য কাজ করতে পারছি না। বিগত বাম আমলেও আমাদের হাতে এই ক্ষমতাটা ছিল না, I-50 আমলও নেই, বর্তমানে বিজেপির আমলও নেই। আমরা এই দাবি দাবাগুলো নিয়ে আমরা লিখিতভাবে আমাদের মহারাজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অমিত শাহজির কাছে এবং যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন বিজেপি, তাদের সঙ্গে একটা অ্যালায়েন্স বা একটা জোটে যাওয়ার পরে লিখিতভাবে তারা আমাদেরকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে 6 মাসের মধ্যে তারা এই দাবি দাবাগুলো পূরণ করবে। কিন্তু 6 মাস পার হয়ে আজ পর্যন্ত 2 বছর পার হয়ে গেল, দাবি দাবাগুলো তো করেনি এবং দাবি দাবাগুলো পূরণ করার কোনো আশ্বাস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। এবং আমরা তীব্র মথা কখনো সাধারণ জনগণকে বোকা বানাচ্ছি না। যদি সাধারণ জনগণকে কে বোকা বানায় তাহলে সেটা আমাদের জোট শরিক দল বিজেপি বানাচ্ছে সাধারণ জনগণকে। এই মুহূর্তে এই প্রসঙ্গ ধরে যদি আমরা একটু টেনে যেতে চাই, আপনারা যেহেতু বলছেন 2 বছর পেরিয়ে গেল আপনাদের শরিক দল বিজেপি এখনো কোন রকম সাহায্য আপনাদের করছেন না, অন্যদিকে অনিমেষ দেববর্মাকে ঘিরে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে উনি অতি শীঘ্রই বিজেপিতে যাচ্ছেন, বিষয়টা কিভাবে দেখছেন? আসলে কে বিজেপিতে যাবে, কে সিপিএম এ যাবে, কে কংগ্রেসে যাবে, কে মাথায় আসবে, সবাই ব্যক্তিগত রাইট অধিকার রয়েছে। তো অনিমেষ দেববর্মার আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে, হয়তো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি চাইলে যেতে পারেন। কিন্তু উনি যদি যায় এটা ওনার জন্য সব থেকে বড় ভুল হবে। কেননা উনি চিন্তা করতে হবে উনি কোথায় থেকে উঠে এসেছেন। উনি আজকের দিনে যে মন্ত্রিত্ব পেয়েছেন বা বিধায়ক বা প্রধান বিরোধী দলনেতা ছিলেন, এটা একমাত্র জনজাতিদের ভোটের কারণেই। জনজাতিরা উনারকে ভরসা করেছে, উনার উপর আস্থা রেখে উনাকে জয়যুক্ত করে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে, বিধানসভা পাঠিয়েছে কথা বলার জন্য, অধিকার আদায়ের জন্য। সেই জায়গাতে যদি উনি সাময়িক কিছু পদের জন্য বা কিছু ব্যক্তিগত ফায়দার জন্য জনজাতিদের বোকা বানিয়ে বা তীব্র মতার সাথে বেবারি করে অন্যান্য পার্টির মধ্যে যায় ব্যক্তিগত ফায়দার জন্য, তাহলে এটা ওনার জন্য সব থেকে বড় ভুল। এবং বিশেষ করে এডিসি এরিয়ার জনজাতিরা যারা উনাকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন, তারা আগামী দিন উনাকে ছেড়ে দেবে না। আর যদি উনি না যায় তাহলে উনি জাতির জন্য আগামী দিন কাজ করবেন। আমরা আশাবাদী হয়তো উনি যাবে না, যদি যায় এটা ওনার ব্যক্তিগত রাইট, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। একেবারে। আর একটা বিষয় জানতে চাইবো ইব্রাহিম বাবু, যেহেতু আপনি একজন মাইনরিটি দলের লোক, আপনাদের শরিক দল বিজেপি, কখনো কখনো আমরা শুনি বা বিভিন্ন গুঞ্জন শোনা যায় যে বিজেপির মাইনরিটির জন্য ভালো নয় বা বিজেপির জন্য মাইনরিটি সঠিক নয়, কি বলবেন বিষয়টা? আসলে বিজেপি মাইনরিটির জন্য ভালো নয় এমন কোনো ফ্যাক্টর নয়, এটা কিছু লোকের কারণে মাইনরিটিরা বিজেপির কাছে খারাপ। যেমন আপনার বিগত দিনে দেখেছেন রানীর বাজার এবং কদমতলা, তারপর কিছুদিন আগে ফটিকরায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের যে 9% মাইনরিটি আমরা রাজ্যের মধ্যে রয়েছি, আমাদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের গাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ধর্মীয় স্থান মসজিদে আঘাত করা হচ্ছে, ছোট শিশু বাচ্চা থেকে বৃদ্ধ সবার উপর আক্রমণ করা হচ্ছে। আমি ফটিকরায় গিয়েছিলাম, ফটিকরায় গিয়ে দেখি এক এলাকায় একটা পুরুষ লোক নেই, এমন অবস্থা, এমন সিচুয়েশন হয়েছে। এবং রানীর বাজার যে সময় ঘটনাটা হয়েছে, প্রায় 12-13টা বাড়ি পড়েছে। আমি ওই দিন সকালবেলা ওইখানে গিয়েছি,
ওইখানে গিয়ে ওইখানের যারা আছে প্রশাসন উচ্চ আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আসলে মাইনরিটির জন্য কেউ আপন নয়। বিজেপি বলেন, ন্যাশনাল দলগুলো, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, কেউ আমাদের জন্য আপন নয়। আমাদেরকে তারা ভোট ব্যাংক হিসাবে ইউজ করে। যেমন বিগত 25 বছর বাম শাসনে সিপিএম আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করেছে। কিভাবে? আমাদের মাইনরিটি মিনিস্টার ছিল বক্সনগর, আমার বিধানসভা বক্সনগর থেকে শহীদ চৌধুরী, 25 বছর মিনিস্টার ছিল বাম শাসনের। কিন্তু মিনিস্টার থাকার সময় আমাদের আজকে যারা আমরা মাইনরিটি অধ্যক্ষ এরিয়া, আমাদের জন্য উনি কি করে দিয়ে গেছেন। এবং আমরা বিগত দিনে দেখেছি যে 2023-এ বিধানসভা নির্বাচনে যখন উপনির্বাচন হয় বক্সনগরে, সবার প্রথমে শহীদ চৌধুরীর ভাই গিয়ে বিজেপিতে যোগদান করেছে। আজকে বিগত 25 বছর যারা লুটপাট করে খেয়েছে মাইনরিটিদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করে, আজকে ঠিক বিজেপি আমলও সেই লোকগুলো বিজেপির মধ্যে গিয়ে আবার লুটপাট করে খাচ্ছে। কিন্তু একটা বিষয় কি, আমাদের জোট শরিক দলের নেতৃত্বকে চিন্তা করতে হবে, 2018 থেকে সময় বাম শাসনকে সরিয়ে যে সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি এসেছিল, যে কর্মীগুলো বিজেপির সঙ্গে ছিল, প্রকৃত বিজেপি কর্মী, আজকে কিন্তু তারা নেই বিজেপিতে। আজকে যারা বিজেপিটাকে চলাচ্ছে অধিকাংশ সিপিএম থেকে আহত। এটাই। এই জায়গায় একটু জানতে চাইবো, আপনি শহীদ চৌধুরীর কথা তুললেন, তিনি মন্ত্রী ছিলেন আপনার বিধানসভা এলাকায়। বর্তমানে আপনাদের শরিক দল বিজেপির একজন রয়েছেন, বিধায়ক রয়েছেন, তিনিও মাইনরিটির। একদম। উনি কতটা উন্নয়ন করছেন? আসলে ওনার ব্যাপারে রাজ্যবাসীও জানে, সাধারণ জনগণও জানে। উনার কপাল ভালো যে উনি বিধায়ক হয়েছেন। শামসুল হক, যিনি বিজেপি সিপিএম এর বিধায়ক ছিলেন, ওনারও হঠাৎ করে মৃত্যু হওয়া, বা এর আগেও একজন ছিলেন বিজেপির প্রভাবশালী আমাদের দুর্গাপুরেরই বাহারুল ইসলাম নামের, ওনারও মৃত্যু হওয়া। তো দুইটা ব্যক্তি রাজনীতি থেকে সরে যাওয়া, আর বিধায়ক তহজল বাবুর ওনার কুফাল খোলা, উনিও বিধায়ক হওয়া। আর উনি কিভাবে বিধায়ক হয়েছেন এটা রাজ্যবাসীও জানে, বক্সনগরের সাধারণ জনগণও জানে। তো উন্নয়ন কিছু অংশ হয়েছে, কিছু অংশ বলতে আমরা যেমন ধরে বক্সনগর যে মেইন রোডটা আছে, সোনামুড়া থেকে বিশালগড় পর্যন্ত বক্সনগর বিধানসভা যে মেইন রোডটা আছে, মেইন রোডে কিছু উন্নয়ন, রাস্তাঘাটে কিছু উন্নয়ন হয়েছে। কিন্তু গ্রাম অঞ্চলের দিকে যদি আমরা যাই, পঞ্চায়েত এরিয়াগুলো দিকে যাই, দুর্গাপুর থেকে শুরু করে রহিমপুর, পুটিয়া পর্যন্ত বহু জায়গার মধ্যে উন্নয়ন থেকে বিরত আছে মানুষ। আমি আমার গ্রাম পঞ্চায়েত আড়ালিয়া, আমার নিজস্ব ওয়ার্ডে আমি নিজে বাড়িতে যেতে পারি না বৃষ্টি হলে, এমন পরিস্থিতির মোকাবিলা আমাদেরকে করতে হচ্ছে। তো উন্নয়ন হয়েছে সাময়িক কিছু 2-1 লোকের, কিছু প্রভাবশালী ব্যবসায়িক বা প্রভাবশালী লোক, 2-1 লোকের উন্নয়ন হয়েছে। সাধারণ জনগণের উন্নয়ন তেমন ভাবে বক্সনগরের জনগণ পায়নি ওনার কাছ থেকে। বর্তমান সময়ে ওনাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক বা প্রাসঙ্গিক বিষয় উঠে আসে। আপনি সেই জায়গায় স্থানীয় একজন নেতৃত্ব, কতটা আপনার উপর প্রভাব আসে? আসলে উনি মাইনরিটি বিধায়ক হয়েছেন, বা মাইনরিটি অধ্যক্ষ থেকে উনি বিধানসভায় গিয়েছেন। তো উনি মাইনরিটির বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনার বক্তব্যের মধ্যে যতটুকু বুঝতে পারি, উনি মাইনরিটি বিরুদ্ধে বা মাইনরিটি বিদ্বেষে লিরিক করে আপনার কিছু বক্তব্য রাখেন, পরবর্তীতে আবার তাই নিজের ভুলও স্বীকার করেন। তো এটা করে আসলে সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছে, ওনার প্রতি এটা বিভ্রান্ত হচ্ছে। আজকের দিনে আপনি বক্সনগর বিধানসভায় যদি আপনি ঘুরে দেখেন, একটা সময় উনার ডাক দিলে 20-50 জন লোক আসতো, কিন্তু আজকের দিনে যদি উনি ডাক দেয়, প্রকৃত বিজেপি কর্মী কেউ আসে না উনার ডাকে। আছে কিছু লোক আছে, তাদেরকে ডেকে আনে, রেখার কাজ হবে, বা রেখার কাজের কার্ড দেবে, বা বিভিন্ন আপনাদের ঘর দেব, বা আপনাদের এলাকায় এই দেবো, এই বিসব দাবি দেবো দিব বলে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে এনে কিছু বিজেপির আইটি সেল থেকে ফটো উঠিয়ে তারপর ছেড়ে দেয়। হ্যাঁ, আমার বিধানসভাতে আমার খুব প্রভাব আছে, কিছু আছে। তাহলে আসলে গ্রাউন্ডে যদি আমরা ঘুরি, তেমন ভাবে উনার বক্তব্য মানুষের কাছে খুবই বিভ্রান্তকর মনে হচ্ছে। আর মানুষ আগামী দিন এসব থেকে মুক্তি চায়, বক্সনগরের মানুষ মুক্তি চায় এসব থেকে। এবার যদি রাজ্যের সার্বিক পরিস্থিতির দিকে তাকাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যেটা আপনাদের মূল দাবি, সেই দাবিটাকে আপনি একজন বাঙালি হিসেবে কতটা মান্যতা দিচ্ছেন? আসলে আমরা রাজ্যের মাইনরিটিস বা যার 9% মাইনরিটি আছে মুসলিম, আমরা বিগত দিনও আমরা ভোট ব্যাংক হিসেবে ইউজ হয়েছি। আমাদের জন্য কেউ কথা বলে না। ন্যাশনাল দলগুলো আছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, এগুলো আমাদের জন্য কথা বলে না। যেমন আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা আক্রান্ত হই, আমাদের পাশে একমাত্র তিপ্রাসা জাতি অথবা আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনে দাঁড়ায়। বিভিন্ন ইস্যু নিয়ে আইনি পদক্ষেপ হোক,
আমরা তো চাই যে কোনো একটা অন্যায় হলে এটা আইনীয় ভাবে এটার অ্যাকশন নেওয়া হোক, বা আইনীয় ভাবে এটার পদক্ষেপ নিয়ে বা প্রকৃত দোষী যাদের আছে তাদের শাস্তি দেয়। কিন্তু বিগত দিনে আমরা দেখেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা কাজটা করি। বিশালগড়ে কিছুদিন আগে একজন সিপিএম এর প্রভাবশালী মাইনরিটি লোক, ওনার বাড়িতে আক্রমণ হয়েছিল। তখন আমাদের নেতৃত্বরা ওইখানে মহারাজের নির্দেশে সিপিএম এর লোক মাইনরিটি ওনার বাড়িতে গিয়েছে। আমরা পার্টি টোকাইনি, কোন পার্টি সিপিএম বিজেপি কোন, আমরা ওইটা দেখিনি। আমরা দেখেছি ওনার মাইনরিটি বলে ওনার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে যতটুকু বুঝতে পারলাম, উনি আমাদের যে বর্তমান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বাবু রয়েছেন, উনাকে কল দিয়েছিল যে ব্যক্তির বাড়িতে আক্রমণ হয়েছে। উনি জিতেন বাবু বলেছে এখন ওই এলাকার পরিস্থিতি ভালো নয়, ওই এলাকায় অনেক গরম, আমি এখন আসতে পারবো না। কিন্তু আমাদের নেতৃত্বরা উনার বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে উনার পাশে দাঁড়িয়েছে। উনি কোন পার্টি করছে ওইটা দেখেনি, উনার পাশে দাঁড়িয়েছে। কারণ কেন? মহারাজার নির্দেশ ছিল। তাই মহারাজ আমাদের সবসময় আমাদের পাশে দাঁড়ায়। আর এই জন্যই, আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এটা তাদের অধিকার। বিশেষ করে যে 70% ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি এরিয়া রয়েছে, জনজাতিরা অনেক পিছিয়ে আছে সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে। বিগত বাম শাসন বা আইপিএফটি শাসন বিগত অনেকদিন ধরে, আজকে 5 বছরে তো জনজাতিরা পিছিয়ে পড়েনি, বহু আগে থেকে জনজাতিরা পিছিয়ে পড়েছে। তো তাদের যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা সাংবিধানিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার রয়েছে, যা আর্টিকেল 2 এবং 3 মধ্যে অলরেডি উল্লেখ আছে যে রাজ্যের বাসিন্দা বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, তারা নিজস্ব আলাদা নিজস্ব অধিকারের জন্য লড়াই করতে পারবে। তাদের যে দাবি দাবাগুলো আছে আমি পূর্ণভাবে সমর্থন জানাই, এবং আমরা সকলে এটাকে মন প্রাণ থেকে সমর্থন করি। আর যদি সিপাহীজলা ডিস্ট্রিক্টের বড় একটা দায়িত্ব আপনি রয়েছেন, এই ডিস্ট্রিক্টের দুটো বিধানসভা নিয়ে যদি কথা বলি, বক্সনগর এবং সোনামুড়া, যেখানটায় মাইনরিটি লোকেদের বসবাস বেশি পরিমাণে ধরা যায়, সেখানটায় উন্নয়ন কতটা করেছেন? আসলে সোনামুড়ার কথা যদি বলি, সোনামুড়ার মধ্যে উন্নয়ন খুবই কম বলতে সোনামুড়া বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন রাস্তায় এখন বৃষ্টির দিন আছে, বর্ষাকালে দেখা যায় সামান্য একটু বৃষ্টি হলে বিভিন্ন রোড ঘাটের মধ্যে অনেক জল জমে যায়, বা মানুষ হাঁটা চলার করতে অনেক অসুবিধা হয়। আর বিশেষ করে সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে সব থেকে কয়েকটা দপ্তর আছে একদম অনির্দিষ্ট, মানে তারা সাধারণ জনগণ চিন্তাই করে না। এর মধ্যে রয়েছে আপনার স্বাস্থ্য দপ্তর, যেমন আপনার সোনামুড়া একটা হসপিটাল রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র, 2017 সালে এটার উদ্বোধন হয়েছে বড়ভাবে। আজকের দিনে আপনি যদি এটাকে ভিজিট করেন, একটা ভালো পরিমাণের চিকিৎসার জন্য ডাক্তার নেই, একজন ডাক্তার দিয়ে পুরো হসপিটাল চালাচ্ছে, 1-2 জন ডাক্তার। আপনার রাত্রে 12টা একটা সময় ইমার্জেন্সি একটা কাজ লাগুক, ইমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট, আমরা যদি হসপিটালে যাই, ভালো ডাক্তার নেই, ভালো চিকিৎসার জন্য যাবতীয় সামানপত্র নেই, আমাদেরকে মেলাঘর যেতে হয়। মেলাঘর গিয়েও আমরা পাই না, মেলাঘর থেকেও আমাদেরকে জীবিত রেফার করা হয়। তাহলে কেন আমরা সরকারের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত বড় বড় হসপিটাল বানিয়ে রেখে দেব? ওই হসপিটালে যদি সাধারণ জনগণ সুস্থ না হতে পারে, পরিপূর্ণভাবে সেই হসপিটালে নিজের অধিকার না পায়, তাহলে এই হসপিটালগুলো করে কি লাভ? এবং আপনার বিদ্যুৎ দপ্তরগুলো দেখেন, সোনামুড়ার মধ্যে আজকে 2 দিন ধরে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাচ্ছে। আপনার এই যে এক্সাম চলছে এখন বর্তমানে, আমাদের যুব সমাজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই মুহূর্তে বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসার নামে নিচ্ছে না, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই, আজকের দিনেও বিদ্যুৎ নেই। তাহলে এই যে দপ্তরগুলো আছে, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এগুলোর মধ্যে উন্নয়ন তেমন ভাবে নেই। এগুলোর দিকে আমাদের জোট শরিক দল বা বর্তমান সরকার যারা সিনিয়র নেতৃত্ব রয়েছে, এগুলোর দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন। কারণ সাধারণ জনগণ তাদেরকে বিধানসভায় পাঠিয়েছে কাজ করার জন্য, তাদেরকে চিহ্নিত করেছে কাজ করার জন্য। তারা যদি সাধারণ জনগণের জন্য কাজে না করে, তাহলে তাদেরকে পাঠিয়ে আমাদের কি লাভ হয়েছে? সাধারণ জনগণের কি লাভ হয়েছে? রাস্তাঘাটের উন্নয়ন নেই সোনামুড়ার মধ্যে, শুধু মেইন রোডের উন্নয়ন। আপনার গ্রাম অঞ্চলের মধ্যে যদি যান, গ্রাম অঞ্চলের মধ্যে উন্নয়ন নেই, ড্রেনের অবস্থা অনেক সিরিয়াস, মানে মানুষ হাঁটাচলা করতে অনেক অসুবিধা হচ্ছে, এমন পরিস্থিতি সোনামুড়ার। আর একটা বিষয় জানতে চাইবো ইব্রাহিম বাবু, আপনি একজন যুব নেতা বা যুবকদেরকে আকৃষ্ট করার মতো আপনাদের মতো নেতাদের প্রয়োজন হয়তো বা রাজ্যে, সেক্ষেত্রে আপনাদের দলের যুবকদের আগ্রাসন ভূমিকা কতটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? আসলে ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ত্রিপুরা মতা পার্টির মধ্যে আমরা সব থেকে যদি কোনো সংগঠন মজবুত থাকে, সেটা হচ্ছে আমাদের ইউথ ত্রিপুরা ফেডারেশন, YTF, যেটা যুব সংগঠন। আমরা যুবকরা গতকালকেও আমরা একটা টেলার দেখিয়েছিলাম এডিসি এরিয়ার, যে আমাদের যে সিটি রয়েছেন খুবলুং এ, আমরা আপনারাও দেখেছেন বা রাজ্যের জনগণও দেখেছে। আমরা যুবকরা আমরা মাইন্ড সেট করে নিয়েছি, আমরা আগামী দিন এডিসি নির্বাচনে তো আমরা অবশ্যই জিতবো, কিন্তু আগামী 28 নির্বাচনে আমরা আগরতলা দখল করব। আগরতলা আমরা আমাদের মুখ্যমন্ত্রী বানাবো, এবং সমাজের জন্য
সাধারণ জনগণের জন্য ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায়, কিভাবে আজকের দিনে আমরা মাইনরিটি, আমরাও পিছিয়ে আছি। এসসি ওআইসি আমাদের হিন্দু বাঙালি ভাইয়েরা, ওনারা অনেক অনেক হিন্দু বাঙালি ভাইয়েরা আমাদের অনেক পিছিয়ে আছে, খাওয়ার জন্য মানে দিনে এনে দিনে খায়, কিন্তু তাদেরকেও ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। এই যে ভোট ব্যাংক খেলাটা, যারা বর্তমানে ভোট ব্যাংক খেলাটা খেলছে, বিজেপি হোক কিংবা বাম শাসনে সিপিএম খেলেছে, বর্তমানে বিজেপি খেলছে, এই ভোট ব্যাংক খেলাটা আমরা পরিবর্তন করে আমরা চাই যুবকরা, আমরা তো আছি, আমাদের সঙ্গে আরো অন্যান্য যুবকরা এগিয়ে আসুক, এগিয়ে এসে আমরা সমাজের জন্য কাজ করি, ত্রিপুরার জন্য কিভাবে এক ত্রিপুরা, চেষ্টা ত্রিপুরা করা যায় এই লক্ষ্যে আমরা কাজ করি। আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার একটা স্লোগান দেয়, নেশামুক্ত ত্রিপুরা। আসলে নেশামুক্ত ত্রিপুরা না, নেশাযুক্ত ত্রিপুরা আজকে বিগত 1 বছর ধরে দেখা যায়। রেল ভর্তি মাল আসে ত্রিপুরার মধ্যে, বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী। তো এসব করে আমাদের যুব সমাজ আরো ধ্বংস হচ্ছে। আমি মনে করি যুবকরা এসবের দিকে, নেশার দিকে না গিয়ে, ধ্বংস না হয়ে রাজনীতির দিকে অগ্রসর হোক এবং নিজের যে অধিকারগুলো এগুলো বুঝে নাক, এবং নিজের অধিকার নিয়ে নিজের সমাজের জন্য, নিজের এলাকার জন্য কথা বলে উন্নয়নমূলক কাজের জন্য রাজনীতির মধ্যে আসুক। এই নেশার বিষয় যেহেতু তুললেন, ছোট্ট করে যদি বলি, আপনি সেই ভাইজলা জেলার দায়িত্বে রয়েছেন। জি। এই জেলার দুটো বিধানসভা ধরাই যেতে পারে, বক্সনগর, সোনামুড়া। অবাধ বিচরণ নেশার প্রায় সময় আমরা সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে। এই বিষয়ে আপনাদের শরিক দল বিজেপির কতটা ভূমিকা দেখতে পাচ্ছেন? আসলে প্রশাসন আধিকারিকরা যারা রয়েছে তারা নেশা বিরুদ্ধে অভিযান সোনামুড়ার মধ্যে খুব ভালো কাজ করছে। বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখি, বিভিন্ন বর্ডার অঞ্চল এরিয়া সোনামুড়া, বিশেষ করে বিএসএফ থেকে শুরু করে রাজ্য প্রশাসন যারা আছে তারা নিজের ভূমিকা খুব ভালোভাবে পালন করছে। আর নেশার সাথে কারা যুক্ত, কোন নেতারা যুক্ত, কার হাতে এই যে নেশার ইনকাম থেকে কোথায় ট্যাক্স যাচ্ছে, কারা খাচ্ছে, এগুলো রাজ্যের জনগণ জানে, সাধারণ জনগণ জানে। তো এগুলো বেশি দিন চলবে না। এগুলো যারা করার সাময়িক আর কয়েক বছর করো, 28-এর পরে এগুলো পাত্তা থাকবে না। আমরা আশাবাদী 28-এ যখন আমরা আমাদের সরকার করব বা আমাদের মুখ্যমন্ত্রী হবে, আমরা নেশামুক্ত ত্রিপুরা এবং যুব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সোসাইটির কিভাবে, সমাজের কিভাবে উন্নয়ন হয়, এই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা 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 তিনটা শব্দ 3বারই বলছি, আপনারা উচ্চারিত করছেন। জি। আমরা বলতে মথার কথা বলছেন, কিন্তু জি, জি। অপরদিকে সেন্ট্রালের একটা অনুমোদন রয়েছে, মথা এবং বিজেপিকে জোট করেই আসন্ন এডিসি নির্বাচনে লড়াই করতে হচ্ছে। জি, জি। এই বিষয়টাকে কিভাবে গুলিয়ে দিচ্ছেন? আসলে সেন্ট্রাল থেকে বলছে বিজেপি আমাদের সাথে অ্যালায়েন্স করার জন্য বা এডিসি গভর্নমেন্টের সঙ্গে এডিসি ইলেকশনে অ্যালায়েন্স করার জন্য। গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জোট শরিক দলের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী একেবারে ডক্টর মানিক সাহাজি, উনি একটা বক্তব্যের মধ্যে আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে উনি 28 সিট লড়বেন এবং উনি জয়যুক্ত হবেন। তাহলে উনি যদি 28 সিট জিতে, তাহলে তো আমরা তো জোট শরিক দল, তাহলে উনি কেন্দ্র বিজেপির বা কেন্দ্রীয় নেতৃত্বের কথা অমান্য করেছে। অমান্য করে উনি আমাদের বিরুদ্ধে 28 সিট ঘোষণা করবে। তো আমাদের মহারাজ বুবাগরা যিনি আছেন, উনিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, আমরাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, আমাদের মাইন্ড সেট আপ করে নিয়েছি, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরাও আগামী দিন 28 সিট, আমরা যদি উনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারেন 28 সিট জিতবে, তাহলে আমরা কোন বর্তমানে ক্ষমতা রয়েছে পাহাড়ে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও 28 সিট লড়বো, এবং আমরা 28 সিট যদি বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, আমরা কঠিন ভাবে এটার মোকাবেলা করব। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ জনগণকে নিয়ে আমরা লড়াই করব এবং জয় হোক। একেবারে শেষভাবে যদি জানতে চাই, আসন্ন এডিসি নির্বাচন, এরপরেই 2028 বিধানসভা নির্বাচন, দুটো নির্বাচনে ইয়ত থেকে শুরু করে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে? আসলে বর্তমানে এডিসি এরিয়ার মধ্যে সামনে যখন এডিসি ইলেকশন, আমি মাইনরিটি নেতা হিসাবে আমি মাইনরিটি যারা এডিসি এরিয়ার মধ্যে রয়েছেন বা আমি টিসিএফ করি। টিসিএফ মানে কি? টিসিএফ হচ্ছে আমরা ত্রিপুরা মথার প্রথম বাঙালি সংগঠন বা জেনারেল সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্যটা হচ্ছে মণিপুরি, চা বাগান ওয়ার্কার্স এবং আমাদের হিন্দু বাঙালি মুসলিম আমরা যারা আছি, আমাদেরকে ত্রিপুরা মথার সাথে জোড়া এবং আমাদের যে অধিকারগুলো আছে এগুলো নিয়ে কথা বলা। যেহেতু আমি ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের একটা দায়িত্বে রয়েছি, তো আমি রাজ্যের এডিসি এরিয়ার সমস্ত সাধারণ জনগণকে বলবো, যারা মাইনরিটি হোক বা আমাদের বাঙালি হোক, মণিপুরি হোক বা বিভিন্ন চা বাগান ওয়ার্কার, বিভিন্ন জাতি ধর্মের হোক, সবার কাছে একটা আহ্বান রাখবো, আপনারা 2021-এর পর থেকে ত্রিপুরা মথা আসার পরে কখনো মাইনরিটি হোক বা বাঙালিতে কখনো ত্রিপুরা মথার নেতারা গিয়ে এটা বলেনি যে তোমরা বাঙালি, তোমরা মাইনরিটি, তোমরা এডিসি থেকে বের হয়ে যাও, এমন ভাবে বলেনি। তো আগামী দিনও বলবে না। তা আমি
রাজ্যের জনগণকে বলবো বা এডিসি এরিয়ার যারা বাঙালি বা মাইনরিটি রয়েছেন, যুবকরা রয়েছেন, সবাইকে বলবো অগ্রসর হয়ে বিভ্রান্ত না হয়ে এই যে সিপিএম পার্টি হোক বা বিজেপি পার্টি হোক এগুলোকে বয়কট করে তীব্রমথার দিকে আসুন, তীব্রমথার মহারাজার হাতকে শক্ত করুন। আজকের দিনে সিপিএম করা মানে কি? চিপাত পয়রা মরা, এমন কথা। সিদি সিপিয়া পিদি পয়রা এমদি মরো, চিপাত পয়রা মরো। আজকে যদি এডিসি এরিয়ার মধ্যে কোনো মাইনরিটি বা যারা আমরা জেনারেলের যারা এডিসি এরিয়ার মধ্যে পড়েছে তারা যদি সিপিএম করে, তারা চিপাত পয়রা মরবো। আগামী দিন তাদের জন্য কেউ কথা বলবে না। তা আমি মনে করি নিজের ভোটটা নষ্ট না করে আপনারা সঠিক চিন্তাধারা করে যুবকরা তীব্রমথাকে ভোটটা দাও, আনোয়ার মার্কায় ভোটটা দিয়ে আগামী দিন এডিসিকে শক্ত করুক এবং ৮৮ নির্বাচনে যাতে আমরা এই যে বললাম না আগরতলা দখল করা। আগরতলা দখল করা মানে কি? আগরতলা শাসক না করা, আগরতলার সেবা করা। আমরা চাই আগরতলার সেবা করতে, রাজ্যের সেবা করতে। যারা আগরতলা মেলার মাঠে বসে আছে, যারা আগরতলা বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে যে বড় বড় স্লোগান দিচ্ছে, তাদেরকে সরিয়ে আমরা তাদের জায়গায় বসে জনগণের সেবা করা। তো আমরা আগরতলায় আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রী করা ৮৮ নির্বাচনে এটাই আমাদের মূল লক্ষ্য এবং জনগণের সেবা করা এটাই আমাদের মূল লক্ষ্য। একেবারে ২০২৮ নির্বাচন এবং সামনেই আসন্ন এডিসি নির্বাচন, দুই নির্বাচনে মথাকে জয়যুক্ত করার আহ্বান রাখলেন এবং ২০২৮ নির্বাচনের পর আগরতলা শহরেই নিজেদের ক্ষমতার আধিপত্য বিস্তার করা নিয়েই এতক্ষণ কথা হচ্ছিল লোককথার বিশেষ অনুষ্ঠানে টিএফসি নেতা ইব্রাহিম খলিলের সাথে। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।